সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজকে গত কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আপনাদের অনেকেই অনেক অনুরোধ করেছেন, অনেক বলেছেন যে ভিডিও কেন আসছে না, কথা কেন আসছে না। অবশেষে কিছুটা বিরতি নিয়ে আবার ফিরে আসলাম। আজ আমি যে বিষয়বস্তুর উপর আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হলো আমাদের সংস্কৃতি, ভাষা, সংস্কৃতি অঙ্গন নিয়ে একটা এপিসোড করার খেয়াল করেছিলাম, সে বিষয়ে কথা বলবো। দেখুন, আমরা আমাদের যেই জাতীয় পরিচয়, এই জাতীয় পরিচয়টা নিয়ে অনেক টানাটানি দীর্ঘদিন থেকে চলছে। কেউ বলছেন যে আমাদেরকে ভাষাকে প্রাধান্য দিয়ে জাতীয় পরিচয় নিয়ে আসতে হবে, কেউ বলছেন আমাদের ধর্মকে প্রাধান্য দিয়ে জাতীয় পরিচয় নির্ধারণ করতে হবে। এই টানাটানি, এই দোটানা, এতে করে আমাদের জাতীয় অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভাষা সৃষ্টিকর্তার দান, এটা কেউ নিতে পারে না, এটা কেউ কেড়ে নিতে পারে না। যদি আমাদের দেশে একটি গান রচনা করা হয়েছিল যে তারা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, আসলে এটা ভুয়া কথা। কেউ কারো মুখের ভাষা কেড়ে নিতে চায় না। সেটা তাদের সাথে আমাদের বিরোধী হয়েছিল রাষ্ট্রভাষা প্রশ্নে। ওরা বলেছিল, পাকিস্তান সরকার বলেছিল যে রাষ্ট্রভাষা হবে শুধুই উর্দু। আমরা বলেছিলাম উর্দুর সাথে বাংলাকেও করা হোক। ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিক রাষ্ট্রভাষা আছে, ভারতে একাধিক রাষ্ট্রভাষা আছে। সেখানে যেগুলি রাষ্ট্রভাষা হয় নাই তাদের মুখের ভাষা ভারত সরকার কেড়ে নেয় না। রাষ্ট্রভাষা না হলে যে মুখের ভাষা কে নিয়ে যায় সেটা বলা যায় না। যাও, কথায় ফিরে আসি। বাংলার আলোকে যদি আমরা একটি রাষ্ট্র গঠন করতে পারতাম তাহলে আমাদের বিতর্কটা এই ধরনের হতো না। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের 1947 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার আগে অখণ্ড বাংলা নিয়ে একটি রাষ্ট্র গঠন করার প্রস্তাব উঠেছিল। সে প্রস্তাবটি দিয়েছিলেন স্যার সরওয়ার্দী এবং সুভাষচন্দ্র বসু। তারা দুজনে মিলেই এই প্রস্তাবটি দিয়েছিলেন যে পাকিস্তান ভারত দুটো রাষ্ট্র হোক, সেটা হতে পারে, তবে আমাদের বেঙ্গলটা যাতে ইউনাইটেড থাকে। তখন ক্যালকাটা ছিল রাজধানী। ক্যালকাটা তখন আনডিভাইডেড বেঙ্গলের চিফ মিনিস্টার ছিলেন স্যার সরওয়ার্দী। তারা যে প্রস্তাবটি দিয়েছিলেন, প্রস্তাবটি মুসলিম লীগ প্রধান কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং কংগ্রেসের প্রধান এম.কে. গান্ধীর কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। জিন্নাহ সাহেব প্রস্তাবটি গ্রহণ করলেও মোহনদাস করমচাঁদ গান্ধী, যার পুরো নাম, তিনি এবং জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, ওনারা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আমরা এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত যদি আরো জানতে চাই, যদিও সেখানেও বিস্তারিত নেই, তারপরেও অনেকটা আপনারা পরিষ্কার হবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খণ্ডে, যেটা হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে সম্পাদিত হয়েছে, 15 খণ্ডে সম্পাদিত যেই বাংলাদেশ স্বাধীনতা দলিলপত্রের প্রথম খণ্ডের মাঝে প্রথম দিকেই এ বিষয়ে দুটি ডকুমেন্টস সংযোজন করা হয়েছে। একটি হলো স্যার সরওয়ার্দী সাহেব যে চিঠি লিখেছিলেন, এই চিঠিটি আছে, এবং তার প্রতি উত্তরে গান্ধীজি যে চিঠিটি লিখেছিলেন ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, সেই চিঠিটাও সেখানে ছাপানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র প্রথম খণ্ডে। কিন্তু একটা শ্রেণীর লোক, তারা এই জন্য কায়েদ আজম জিন্নাহকে দায়ী করেন, মুসলিম লীগকে দায়ী করেন। এটা আসলে অন্যায়, উনি সেই জন্য দায়ী নয়।
এটা আরও পরিষ্কার হবে। আনডিভাইডেড বেঙ্গলের যে ব্যবস্থাপক পরিষদ ছিলেন, আইনসভা ছিলেন, সে আইনসভাতে যখন বেঙ্গল ডিভিশনের বিষয়ে প্রস্তাব আনা হয়েছিল, সেই প্রস্তাবে দেখা যায় যে মুসলিম সদস্য যারা ছিলেন তারা ইউনাইটেড বেঙ্গলের পক্ষে ভোট দিয়েছিলেন, আর যারা নন মুসলিম, প্রধানত সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু যেই সংসদ সদস্যরা ছিলেন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির, তারা বিভক্তির পক্ষে রায় দিয়েছিলেন, বাংলা বিভক্তির পক্ষে। তার আলোকে বাংলা বিভক্ত করা হয়। পশ্চিমবঙ্গ দিল্লির সাথে চলে যায় ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে, আর পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে আসে, যেটা পরবর্তীতে ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিতি পায়। সেই ভূখণ্ডটি 71 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা এখন যেটাতে বসবাস করছি। এইগুলো একটা দিক। তাহলে বাংলা পরিচয়টা, বাঙালি পরিচয়টা তখনই খণ্ডিত হয়ে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং আশ্চর্যের বিষয় যে পশ্চিমবঙ্গ তখন তাদের ধর্মীয় পরিচয় নিয়ে দিল্লির সাথে চলে গেলেন, ধর্মকে প্রাধান্য দিয়ে। যখন তাদেরকে বলা হয়েছিল যে আনডিভাইডেড বেঙ্গলে আপনারা আসেন, একসাথে বেঙ্গলকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা, তখন তারা আসলেন না। কিন্তু ওনারাই আবার 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ করে নিয়েছিলেন। সে তো গেলে অতীতের কথা। এখন হয়েছে কি, এখন ওনারা পরকীয়া করছেন এক ধরনের। পশ্চিমবঙ্গ, কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গ ভারতের প্রদেশ হিসেবে থেকে বাংলাদেশের সাথে পরকীয়া করছেন ওনারা। ওনাদের সাহিত্যিক বুদ্ধিজীবীরা যেমন মনে করেন, যখন ওনারা ওনাদের বই পুস্তকগুলো বাংলাদেশে বিক্রি করার প্রয়োজন মনে করেন, তখন এখানে আসেন, এসে বলেন যে সাংবাদিকরা, এই দেশের এক শ্রেণীর সাংবাদিক এগিয়ে গিয়ে প্রশ্ন করেন যে কেমন লাগছে, তখন ওনারা বলেন যে মনে হয় যেন নিজ দেশেই আছি। মনে হয় যেন নিজ দেশে আছেন, আসলে এটা তাদের অন্তরের কথা কিনা সেটা তারা বলতে পারেন। আমাদের কাছে মনে হয় না তাদের আচরণে এটাকে তাদের নিজ দেশের মতো তারা আচরণ করেন না। তারা বাংলা ভাষার পরিচয়ে যখন একটি আনডিভাইডেড বেঙ্গলের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন সেটা প্রত্যাখ্যান করলেন। এখন কেন তাদেরকে এদেশের মাঝে তাদের বই পুস্তকগুলি আনি তারা বিক্রি করবেন? ওনারা তো অনেক বড় দেশ, অনেকগুলো প্রদেশ আছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, তারপর বিহার, এই জাতীয় আরও অনেক প্রদেশ আছে। সেই প্রদেশের মাঝে তো তারা তাদের বইগুলি বিক্রি করতে পারেন, তাই না? কিন্তু আনি বিক্রি করেন বাংলাদেশে। বাংলাদেশের লাইব্রেরিগুলো পশ্চিমবঙ্গের বইতে ঠাসা, অথচ বাংলাদেশ থেকে কি পরিমাণ বই পশ্চিমবঙ্গে নেন, এটা আমাদের প্রশ্ন। তাই আমি আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের অন্তত বাংলা কোনো বই বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে। ভারতের হিন্দি ভাষার বা ইংরেজি ভাষার বই আসুক, আমাদের তাদের কোনো আপত্তি নেই। ওনারা বাঙালি হিসেবে আমাদের সাথে 47 সালে আমাদেরকে রেখে দিল্লির সাথে চলে গিয়েছেন, তখন বাঙালি পরিচয় হিসেবে যান নাই, তখন তারা সাম্প্রদায়িক পরিচয়ে দিল্লির সাথে গেছেন। এখন আমাদের এখানে বাঙালি পরিচয় নিয়ে আবার এসে এখানে সংস্কৃতির নামে আগ্রাসন চালাচ্ছেন, শোষণ করছেন অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে। এটা এক ধরনের দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। সুতরাং ওনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, তারা যাতে তাদের বাংলা ভাষার বইগুলো ভারতের ভিতরে এবং ভারতের অন্যান্য প্রদেশে বিক্রি করেন, দিল্লিতে নিয়ে বিক্রি করেন। যেহেতু দিল্লির সাথে গেছেন, বাংলাদেশের মধ্যে তাদের বাংলা ভাষার কোনো বই বিক্রি তাদের উচিত নয়। সেই বইগুলি যাতে তারা এখানে যাতে বিক্রি না করেন, রপ্তানি না করেন, এই আহ্বানটি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।